প্রায় মাসখানেক হলো পা হড়কেছেন তিনি, বেশ ভালো রকম ভাবে হড়কেছেন এবং মানে রীতিমতন মুখ থুবড়ে পড়ার জোগাড়। জোগাড় বলবো না, মানে কার্যত মুখ থুবড়েই পড়েছেন, কারণ তার একদিকে রাজ্যে পরিষদীয় দল ভেঙে চুরে খান খান, অলমোস্ট 64 জন বিধায়ক তারা বিরোধী শিবিরে নাম লিখিয়েছেন, এবং সব থেকে বড় কথা হলো বাকি যারা রয়েছেন তাদের মধ্যেও অনেকে যাবো করছেন। দিল্লিতে তিনি থাকা অবস্থাতে তার যে পার্লামেন্টারি কমিটি যে রয়েছে তৃণমূলের, সেখানেও ভাঙন ধরেছে এবং সেখানে অধিকাংশ সাংসদ অন্য পথে, অর্থাৎ অন্য ব্লক তৈরি করে বিজেপিকে সমর্থন করছেন তারা কার্যত। এই মতো অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে কি করতে চলেছেন? তৃণমূল কংগ্রেস এখন যে তার দল এমনটা আর বলা যায় না, তার কারণ হলো তৃণমূল কংগ্রেসের অধিকাংশ সাংসদ এবং বিধায়ক তারা দলের থেকে না বেরিয়ে গিয়ে অন্য একটা ব্লক তৈরি করেছেন এবং তারা বারবার দাবি করছেন যে তারাই হলেন গিয়ে এই মুহূর্তে আসল তৃণমূল। হবে নাই বা কেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেই অর্থে মানে কেউই নেই বলা চলে। খুব নগণ্য সংখ্যক বিধায়ক এবং সাংসদরা রয়েছেন যারা কিনা মমতার সঙ্গে এখনো তাবেদারি করে বেড়াচ্ছেন। এ মতো অবস্থায় কোন পথে মমতা বন্দ্যোপাধ্যায়? তিনি কি তৃণমূল কংগ্রেসটাকে, তার যে দল তৃণমূল কংগ্রেস, সেটাকে কি আদৌ টিকিয়ে রাখতে পারবেন, নাকি টিএমসি থেকে তৃণমূলটাকে বাদ দিয়ে তিনি কংগ্রেসের হাত ধরবেন? এইবার জল্পনা তেমনই উঠছে, বলবো সেই নিয়ে কথা। নমস্কার, আমি অনিরুদ্ধ। প্রসঙ্গ হলো যে দিন দু তিনেক ধরে দিল্লিতে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে যেরকম ইন্ডিয়া ব্লকের বৈঠকে তিনি যোগ দিয়েছিলেন, সেখানে কার্যত সোনিয়া গান্ধীর পাশে বসে তিনি মিটিং করেন। শোনা যাচ্ছে মিটিং এ তেমন কথাবার্তা তিনি বলেননি, কারণ তখন তার মানে দেশ বাঁচানোর থেকে আগে নিজের দল বাঁচানোতে তিনি ব্যস্ত ছিলেন বেশি, কারণ এমনই অবস্থা হয়ে গিয়েছিল তার যে তিনি আদৌ দল কোন পর্যায়ে যাচ্ছে সেটা নিয়ে তিনি সন্দিহান ছিলেন। কার্যত দল তার ভেঙেই গিয়েছে। এই অবস্থাতে মমতা বন্দ্যোপাধ্যায় এখন তিনি বারবার করে কংগ্রেসের দ্বারস্থ হচ্ছেন। কখনো তিনি দুবার করে সোনিয়া গান্ধীর সঙ্গে মিটিং করছেন, কখনো দলের যুবরাজ অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেকেন্ড ইন কমান্ড, তিনি চলে যাচ্ছেন রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করতে। এমনও জল্পনা ঘুরে বেড়াচ্ছে বাজারে, যেখানে কিনা বলা হচ্ছে যে কংগ্রেসের তরফে নাকি ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসকে মার্জারের জন্য বা মমতা বন্দ্যোপাধ্যায়কে মার্জারের জন্য একটা প্রস্তাব দেওয়া হয়েছে এবং তাকে সহ সভাপতি করার কথা বলা হয়েছে। এই বিষয়গুলো রীতিমতন জল্পনা স্তরে ঘুরে বেড়াচ্ছে, যদিও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্যাকশনের তরফ থেকে এমন দাবিকে উড়িয়ে দিয়ে বলা হয়েছে যে এই ধরনের কোনো প্রসঙ্গ বা এই ধরনের কোনো কথা তৃণমূল কংগ্রেসের সঙ্গে এখনো হয়নি। কংগ্রেসের পরিস্থিতি যেটাই হোক না কেন, এই মুহূর্তে যে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত কোণঠাসা, তার মধ্যে সব থেকে বড় কথা হলো গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন বেশ কিছু নেতা নেত্রী, এমনকি বিধায়ক, কাউন্সিলর, তারা সবাই অ্যারেস্ট হয়ে গিয়েছেন দুর্নীতির দায়ে। বেশ কিছু তালিকায় রয়েছেন যাদেরকে নিয়ে পুলিশ কার্যত টানাটানি শুরু করেছেন ইতিমধ্যেই। এমনকি খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনিও সইজাল কাণ্ডে তাকেও বারবার করে তলব করছে সিআইডি, তিনি হাজিরা এড়াচ্ছেন। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস বা তার ফ্যাকশন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্যাকশন কোন পথে যাবেন সেটা নিয়ে বারবার বারবার প্রশ্ন উঠতে শুরু করেছে। যেভাবে তিনি আছাড়টা খেয়েছেন চৌঠা মের পরের থেকে, তার পরবর্তী সময়ে দলকে টিকিয়ে রাখা এখন কার্যত অসম্ভব। তার কাছে আদৌ আগামী দিনে তৃণমূল কংগ্রেসের প্রতীকটা থাকবে কিনা সেটাও এখনো প্রশ্নের মুখে রয়েছে। যদিও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে বিদ্রোহী ফ্যাকশন যে বা বিদ্রোহী ব্লক যারা কিনা বিধানসভায় শুভেন্দু অধিকারী বা বিজেপিকে কার্যত বিভিন্ন বিষয়ে সমর্থন করে, মানে আপনি আমাদের দেখবেন, আমি আপনাদের আমরা আপনাদেরকে দেখব, এই মর্মে যে ফ্যাকশনটা তারা বিধানসভায় পা রেখেছে এবং বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যেখানে উঠে এসেছেন, স্পিকার যাকে স্বীকৃতি দিয়েছে বিরোধী দলনেতা হিসেবে, সেই ফ্যাকশনটার বিরুদ্ধে শোনা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্যাকশন তারা কোর্টে যাবেন এবং সেটাকে চ্যালেঞ্জ করবেন। যে আগামী দিনে কোন পরিস্থিতি হতে চলেছে, কি হবে, সেটা না হয় সময় বলবে। কিন্তু যে প্রসঙ্গটা সব থেকে বড় কথা, যে মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন। রাজ্যের এই মুহূর্তে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর চক্রবর্তী তিনি বলেছেন যে
যাদের ভেতরে ভয় ডর নেই, যারা ভয় ডরহীনভাবে বিজেপির এই ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে তাদের সঙ্গে আসতে চান, তাদের প্রত্যেককেই স্বাগত। অর্থাৎ তার তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে রাস্তা খোলা রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে আসতে পারেন। কিন্তু আবার সমস্যা রয়েছে অন্যদিকে, অধীর চৌধুরীর মতন নেতৃত্ব যারা কিনা কোনো মতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে আসুক সেটা চাইবেন না, সেই জায়গাতে দাঁড়িয়ে এখনো কংগ্রেস কোন পথে এগোবে, বা কংগ্রেস কি আদৌ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন নেতৃত্বকে তাদের দিকে ফিরিয়ে নেবেন, বা সে তাকে কংগ্রেসে যোগ দেওয়া হবেন, এমনটা কিন্তু এখনো জানা নেই। 1998 সালে যখন তৃণমূল কংগ্রেস তৈরি হয়, তখন সেই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল, এবং সেটা কংগ্রেস থেকে ভেঙেই কিন্তু তৃণমূল কংগ্রেস তৈরি হয়। কংগ্রেসের একটা বিক্ষুব্ধ গোষ্ঠী তারা তৃণমূল কংগ্রেসে এসে যোগ দেন, এবং তারপরে এই দলটা গঠন করা হয়। দলটির আমি এর আগের দিনের ভিডিওতেও বলেছিলাম, তৃণমূল কংগ্রেস এমন একটি দল যার নীতি আদর্শ কোনো কিছুই সেই অর্থে ছিল না। তাদের একমাত্র লক্ষ্য ছিল বাংলা থেকে বাম সরকারকে উৎখাত করে জবরদখল করা। জবরদখল বলবো না, মানুষের ম্যান্ডেট নিয়েই তারা ভোটে জিতে এসেছিলেন 2011 সালে, তাই জবরদখল কথাটা ঠিক না হলেও বিষয়টা হলো গিয়ে যে তারা মানুষের ম্যান্ডেট নিয়ে এসেছিলেন, কিন্তু তাদের মূল লক্ষ্য ছিল বামেদেরকে রাজ্যের শাসনভার থেকে ফেলে দেওয়া। করতেও তেমনটাই পেরেছিলেন। নন্দীগ্রাম আন্দোলন, সিঙ্গুর আন্দোলন থেকে শুরু করে নিতাই একাধিক জায়গায় তারা আন্দোলন করে বাংলার মানুষকে একত্রিত করে বামেদের বিরুদ্ধে একটা বিশাল সংখ্যক ভোট অ্যাকুমুলেট করে তারপরে তারা জিতে শাসনভারে আসেন। কিন্তু তার পরবর্তী সময়ে আমরা যেমনটা জানি, বা যেটা আমি বলেছিলাম এর আগের দিন, যে এমন একটা দল যার কোনো নীতি আদর্শ বলে কিছু ছিল না, ফলে ওরা কি কোন দিকে এগোবে, কোন পথে এগোবে, মানুষের উন্নয়ন কিভাবে করবে, চাকরি বাকরি থেকে শুরু করে মানুষের যে বেসিক নিডস সেই সমস্ত বিষয়গুলোকে কিভাবে মানে পরপর পরপর সাজাবে, সেই বিষয়ে তাদের বিরাট কিছু যে একটা অভিজ্ঞতা নিয়ে তারা নেমেছিল, বা তাদের যে সেই উদ্দেশ্য ছিল এমনটা নয়। এবং যেটার ফলশ্রুতি হিসেবে দেখা যায় যে একাধিক নেতা মন্ত্রী তৎকালীন সময়ের যারা যারা ছিলেন পরপর পরপর একের পর এক তাদের বিরুদ্ধে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ, তাদের বিরুদ্ধে চুরি তোলাবাজি থেকে শুরু করে নানান ধরনের অভিযোগ উঠেছে। কারণ সেটাই ছিল তাদের মূল উদ্দেশ্য, যে এই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে তারা কতটা নিজেদের জন্য আখের গুছিয়ে নিতে পারেন, সেটাই লক্ষ্য ছিল তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের। ফলে এবার যখন মানুষ সেই তোলাবাজি রাহাজানি অ্যাট্রোসিটিজের বিরুদ্ধে বিরক্ত হয়ে মানুষ মানে কার্যত আর না পেরে বিজেপির মতন দলকে ক্ষমতায় নিয়ে এসেছে এ রাজ্যে, তারপরে তাসের ঘরের মতন তৃণমূল কংগ্রেস ভেঙে পড়তে শুরু করলো। কেন না, প্রথম কথা হলো গিয়ে তারা ক্ষমতার আশপাশে থাকতে চেয়েছিল, এই মুহূর্তে ক্ষমতায় বিজেপি, তাই তাদের আশপাশে যতটা এদের নেতৃত্বরা থাকতে পারবেন ততটাই তাদের পক্ষে লাভ, এমনটাই তাদের উদ্দেশ্য, সেটাই করছেন। বাকি থাকছে কে না, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা কোথাও না কোথাও গিয়ে মানে এই ফ্যাকশনটার সঙ্গে মেলাতে পারছেন না। কেন, কোথাও না কোথাও গিয়ে একটা ইগোর লড়াই রয়েছে, সেই জন্য তারা আর এখান থেকে যেতে পারছেন না। দ্বিতীয় বিষয় হলো গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিছু দলের কর্মী রয়েছেন বা কিছু নেতৃত্ব রয়েছেন যারা কিনা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্যের থেকে তারা এই দলটার মধ্যে এখনো থেকে গেছেন, কিন্তু সেটা এতটাই গুটি কয়েক যে সেই সংখ্যাটা যে সেটা নগণ্য বললেই চলে। এবার প্রশ্ন হচ্ছে যে এই মতো অবস্থাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের তো এখন কার্যত চালচুলো কিছুই নেই। আমরা এই প্রসঙ্গে একটা ভিডিও করেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিস সেটা কার্যত ভাড়াতে নেওয়া ছিল, সেই ভাড়ার এগ্রিমেন্ট পিরিয়ডও শেষ হয়ে গেছে, তাই তারা দেওয়া হচ্ছে সেই পার্টি অফিস ছেড়ে তাদেরকে চলে যাওয়ার জন্য। অর্থাৎ মানে একটি দলের চালচুলো এই মুহূর্তে কিছুই নেই এমনটা বলা যায়। সেই অবস্থায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোন পথে যাবেন, কারণ তাকে তো কোথাও না কোথাও তিনি শ্যাওলাযুক্ত একটা প্ল্যাটফর্মে সমানে স্লিপ খাচ্ছেন এই মুহূর্তে। তিনি পড়ে গিয়ে যদি আহত হন, তিনি পড়ে গিয়ে যদি আঘাত পান আরো বেশি, তাহলে সেটা আরো বেশি বিপজ্জনক। সে মতো অবস্থাতে তিনি কারুর না কারুর তো একটা হাত ধরতে হবে তাকে, কারণ এই এক্সিস্টেন্সের জন্য তাকে রাজনৈতিক ময়দানে টিকে থাকার জন্য কাউকে না কাউকে একটা ধরতে হবে, কারণ এক এক করে সবাই চলে যাচ্ছেন। এরপরে হয়তো দেখা যাবে যে তার আশপাশের থেকে সবাই চলে গেছেন, একা তিনি রয়েছেন, তার
ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে, তখন তো মানে কার্যত তিনি রাজনৈতিক ময়দানে একেবারেই মানে তাকে আর কেউ মিনিমাম কোনো রেসপেক্টটুকুনো দেবেন না। এই অবস্থাতে তার যে অবস্থান, সেই অবস্থান কি তিনি বদলাবেন? তিনি কি কংগ্রেসের সঙ্গে মিশে যাবেন? কারণ যেখান থেকে তিনি উঠে এসেছেন সেই দলেই তিনি যদি আবার ফেরত চলে যান, কিছুটা হলেও সম্মান তিনি সেখানে পাবেন মনে করা হচ্ছে। এবং তার পাশাপাশি যে রাজনৈতিক যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মটাকে ধীরে 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 তিনি আবার গড়ে তুলতে পারবেন, এবং কংগ্রেসের হাত ধরেই তিনি আবার যদি একটা বড় জায়গায় ফিরতে পারেন, সেই জায়গাটাও তৈরি হতে পারে। তাই তিনি আগামী দিনে কি করবেন সেটা এখন দেখার, এবং সেটা রাজনৈতিকভাবে কিভাবে মোকাবেলা হবে, কোন মানে আদৌ তিনি তাকে কংগ্রেস নেবে কিনা, বা তিনি কংগ্রেসে যেতে পারবেন কিনা, বা কংগ্রেসের সব নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মেনে নেবেন কিনা, সেটাও এখন প্রশ্নের মধ্যে রয়েছে। আপনারা কি মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কংগ্রেসে গেলে পরে সেটা কি ভালো হবে এই রাজ্যের জন্য, সেটা কি ভালো হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, নাকি কংগ্রেস যদি তাদেরকে প্রত্যাখ্যান করে তাহলে সেটা বেশি ভালো হবে? জানান আমাদের কমেন্ট করে। সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, আর আমাদের সোশ্যাল মিডিয়াতে ফলো করুন। ভালো থাকুন।